আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু এক্সপ্লেন বাই হাসিন। আর আজ আমি ওয়ান পাস ম্যানের ওভার এক্সপ্লেন করব। তো এপিসোডের শুরুতে আমরা দেখি যে সাইটামা একটি সিনেমা দেখছিল তাই টিভিতে, এবং সেই মুভিতে একটি স্টকারের ব্যাপারে বলা হয়েছিল। আর এটা দেখে সাইটামাও ভাবে হ্যাঁ, এটা হতে পারে যে হয়তো কেউ আমার উপরে নজর রেখে আছে। আর অন্যদিকে আমরা দেখি যে সত্যি জেনোস তার উপরে নজর রেখেছিল। জেনোস এখানে জানার চেষ্টা করছিল যে সাইটামা এত শক্তিশালী কিভাবে হয়েছিল। আর এটা তখনকার ঘটনা যখন জেনোস সাইটামা ডিসেবল হয়েছিল না। পরের দিন সাইটামা বাইরে ছিল এবং জেনোস তখনও তাই পিছু করছিল। সাইটামা এখানে একটি রেস্টুরেন্টের ভিতরে যায়, তবে যখন সে সেকেন্ড করা মেনু দেখে তখন সে দেখে সেকেন্ড করা খাবার অনেক দামি ছিল। তবে তাও সে একটি কম দামি ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার দেয়, এবং জেনোস সেই ফ্রেঞ্চ ফ্রাই গুলোকে দেখে ভাবে হয়তো এই ফ্রেঞ্চ ফ্রাই খেয়ে সাইটামা এত শক্তিশালী হয়েছে। তাই যখন সাইটামা ওয়াশরুমে গেছিল তখন জেনোস সাইটামা একটি ফ্রেঞ্চ ফ্রাই চুরি করে নিয়ে যায় এবং সে সেটাকে ল্যাবে পাঠিয়ে দেয় পরীক্ষা করার জন্য। এবং অন্যদিকে সাইটামা যখন ওয়াশরুম থেকে ফিরে তখন সে দেখে যে তার প্লেটে সব থেকে লম্বা ফ্রেঞ্চ ফ্রাইটি মিসিং আছে। তখন সে সেখান কয়েকটি ওয়েট্রেসকে ডাক দেয় এবং সে তাকে জিজ্ঞাসা করে যে তার প্লেটে যে সব থেকে লম্বা ফ্রেঞ্চ ফ্রাইটি ছিল সেটা কে নিয়েছে। সাইটামা সেই ওয়েট্রেসকে জিজ্ঞাসা করে সেই ফ্রেঞ্চ ফ্রাইটি তুমি খেয়ে নাওনি তো, মানে আমি বলতে চাইছি যে তুমি কি কাউকে দেখেছো এমনটা করতে। তো সেই ওয়েট্রেসটি বলে না স্যার, আমি তো এমনটা কিছু দেখিনি, আমি কি ম্যানেজারকে এই কথাটি বলবো। তো সাইটামা বলে না থাক। এখানে সাইটামা মনে হচ্ছিল যে সত্যি কেউ তাই পিছু করছে। এই জন্য সাইটামা তাই অ্যাপার্টমেন্টের বাইরে লুকিয়েছিল সেই স্টকারকে ধরার জন্য। তবে এইদিকে তাই স্টকার জেনোস একটি ফ্লাইওভারে বসে তার উপরে নজর রাখছিল। আর এখানে জেনোস ভাবছিল যে কি করছে, এটা কি কোনো স্পেশাল ট্রেনিং নাকি। তবে তখন জেনোসের কাছে একটি কল আছে যে জেনোস যেই ফ্রেঞ্চ ফ্রাইটিকে পরীক্ষা করার জন্য দিয়েছিল তার ফলাফল চলে এসেছে। তো জেনোস সেই ফলাফলটিকে দেখার জন্য চলে যায়। আর অন্যদিকে একটি ভিলেন শহরে আক্রমণ করে দিয়েছিল। তখন সেখানে সাইটামা আসে, আর সাইটামাকে দেখে সেই ভিলেনটি বলে ও সাইটামা, আমার কথা মনে আছে। তো সাইটামা বলে না, মনে নেই। তো সেই ভিলেনটি বলে আমরা এই আগেরবারও মুখোমুখি হয়েছিলাম, এবং যখন থেকে তুমি আমাকে হারিয়েছো আমি একটি মস্তায় হয়ে গেছি, আর আমি এতদিন তোমাকেই খুঁজছিলাম তোমার সাথে আবার ফাইট করবো বলে। তো এখানে সাইটামা মনে করতে থাকে যে এটাই হয়তো সেই স্টকার যেটা ফ্রেঞ্চ ফ্রাই নিয়েছে। তাই এখানে সাইটামা বলে আচ্ছা বেটা, তো ওটা তুই ছিলি, থাম, তুই তো একটা ব্যবস্থা করতে হবে। আর এখানে সাইটামা এত সিরিয়াস লুক দেখে সেই ভিলেনের মেকআপ তার মুখ থেকে উঠে যেতে লাগে। অন্যদিকে জেনোস সেই ফ্রেঞ্চ ফ্রাই ফলাফল দেখে অনেক হতাশ হয়েছিল, কারণ সেটি একটি সাধারণ ফ্রেঞ্চ ফ্রাই ছিল। এখানে জেনোস ভাবতে থাকে আচ্ছা সাইটামা কি আমার মতন একটি সাইবোর্গ। এবং অন্যদিকে আমরা সাইটামার সিন দেখি যে ভাবছিল যে সে এতদিন এই হিরোর কাজটি করেছে, কিন্তু তাও সে এখনো কাউর বাহবা পায়নি, এবং কি সে এতদিনে তার কোনো ফ্যানকেও নোটিস করেনি। তবে তখন তার জেনোসের কথা মনে পড়ে যে তাকে নিজেই ডিসেবল বানাতে বলেছিল। তো এরপর আমরা জেনোসকে দেখি যে সাইটামার বাড়িতে গেছিল। Sensei, sir! আর এখানে সাইটামা জেনোসকে দেখে বলে তো তুমি সত্যি চলে এসেছো। জেনোসকে আমরা কিছু অপরাধীদের গ্যাং এর সামনে দাঁড়িয়ে থাকতে দেখি, এবং তাদের লিডার ডন বাচিনো জেনোসকে বলছিল যদি তুমি এই চাবিটি চাও তাহলে তুমি এই লোকটি সম্পর্কে যা কিছু জানো তা আমাদেরকে বলো। আর এখানে আমরা দেখি যে ডন বাচিনোর কাছে সাইটামার বাড়ি চাবি ছিল। তো এখানে জেনোস তাদেরকে সকল ঘটনা বলতে শুরু করে। এখানে আমরা আগের ঘটনা দেখি যেখানে জেনোস আর সাইটামা গরম পানিতে গোসল করতে এসেছিল। গোসল শেষে সাইটামা মাসাজ চেয়ারে বসে মাসাজ নিচ্ছিল, আর সেখানে জেনোসও দাঁড়িয়েছিল। এখানে সাইটামা জেনোসকে বলে তুমি যদি চাও তাহলে তুমি ঘরে যেতে পারো, তবে হ্যাঁ একটা কথা মনে রেখো, এই চাবিতে হাইও না। কিন্তু তাও জেনোস সাইটামার জন্য অপেক্ষা করে, আর এরপর তারা দুজনে একসাথে বাড়ি যেতে থাকে। এখানে জেনোস সাইটামার মাথায় দিকে তাকাচ্ছিল। সাইটামা এই জিনিসটিকে নোটিস করে বলে তুমি কি আবার আমার মাথায় দিকে তাকাছো। জেনোস না বলে, এবং যখন তারা বাড়ির দিকে এগোচ্ছিল তখন সাইটামা একটি দোকানে হটপটে একটি পোস্টার দেখে। সেটা দেখে সাইটামার মাথাতে হটপট বানানোর চিন্তা আছে। তো হটপট বানানোর জন্য তাদের কিছু জিনিসের প্রয়োজন ছিল, এবং এখানে চিকেনের উপরে সেল চলছিল, তবে তা সেখানে সময় মতো যেতে পারবে না। এখানে জেনোস বলে যদি আমরা কাজগুলোকে অর্ধেক অর্ধেক করে ভাগ করে নিই তাহলে আমরা সময় মতো সেখানে পৌঁছাতে পারবো। তো এখানে জেনোস চিকেন কেনার জন্য চলে যায়, এবং পথে তার কাছে একটি মশলার এলাট আছে। তো সে প্রথমে সেই মশলাটিকে মেরে দেয়, এরপর সে চিকেন কিনতে যায়। তবে তার সেখানে পৌঁছাতে পৌঁছাতে সকল চিকেন বিক্রি হয়ে গেছিল। এখানে জেনোস সেখানকার এক কর্মচারীকে বলছিল আমি তো একটু লেট করেছি আসতে, এই মধ্যেই সকল চিকেন বিক্রি হয়ে গেল। তো সেই কর্মচারীটি বলে স্যার দেখুন, এটি একটি লিমিটেড সেল, এই জন্য এত তাড়াতাড়ি সেই মাংসগুলি বিক্রি হয়ে গেছে। দুঃখিত, কিন্তু আমি আপনাকে কোনো সাহায্য করতে পারবো না।
এখানে ডন বাচিনো বলে, এই বেকার কথাগুলো বাদ দাও এবং তুমি আমাকে এটা বলো যে তুমি এই লোকটিকে কিভাবে চিনো, যে টাইফুন ফ্যামিলি 2 নাম্বার মেম্বার। তো জেনোস তার গল্পটিকে কন্টিনিউ করে এবং সে বলে, যখন আমি সেখানে মাংস পেলাম না তখন আমি অন্য একটি সুপার মার্কেটে গেছিলাম। তবে সেখানে গিয়ে আমি দেখি যে সেখানকার সুপার মার্কেট সহ অন্যান্য দোকানগুলো বন্ধ ছিল। তখন জেনোসের পাশে দিয়ে একটি লোক যাচ্ছিল এবং সে তাকে জিজ্ঞাসা করে, আচ্ছা আজ তো এখানে একটি সেল হওয়ার কথা ছিল, তো এই দোকানটা বন্ধ কেন? তো সেই লোকটি বলে, এইসব ডন বা চিনোর কারণে হয়েছে। সে এই গোটা শহরে গুন্ডামি করে বেড়াচ্ছে। শুধু এটাই নয়, সে সকল দোকান থেকে টাকাও নিচ্ছে, এই জন্য বেশিরভাগ দোকানই বন্ধ হয়ে আছে। তো সেই লোকটির অবস্থা খারাপ ছিল এবং সেখানে পড়ে যেতে লাগে। তবে জেনোস তাকে ধরে ফেলে। তবে এই মাঝে জেনোসের হাত থেকে সাইটামায় সেই বাড়ির চাবিটি পড়ে যায় এবং তখন সেই স্থানে ডন বা চিনো চলে আসে। সে সাইটামার ঘরে চাবিটি নিয়ে বলে, যদি তুমি ভাবছো যে এই চাবিটা আমি তোমাকে এমনি এমনি দিয়ে দিব, তো তুমি ভুল ভাবছো। এই আগে তোমাকে আমার প্রশ্নের জবাব দিতে হবে। সিন আবারও বর্তমানে চলে আসে আর এখানে ডন বা চিনো বুঝে যায় যে জেনো সেই লোকটিকে চিনে না এবং সে টাইফুনের কোনো ফ্যামিলি মেম্বারকেও চিনে না। ডন বা চিনো এখানে বলে, তো তুমি এতক্ষণ আমাদের টাইম ওয়েস্ট করছিলে? তোমার ভিতরে কি লজ্জা শরম বলতে কিছু আছে? তুমি চিনো আমার থেকে? আমরা হচ্ছি এস র্যাঙ্কের ক্রিমিনাল। এবং এটা শুনে জেনোস বুঝে যায় যে এই লোকগুলো কোনো ভালো মানুষ না এবং তা এত সহজে সেই চাবিটিকে ফেরতও দিবে না। তো এখানে ডন বা চিনোর লোকজন জেনোসের উপরে গুলি করতে শুরু করে। তবে এইসব গোলাগুলিতে জেনোসের কোনো প্রভাব পড়ছিল না। আর এখানে জেনোস বলে, এতক্ষণ আমি তোমাদেরকে সাধারণ মানুষ ভেবে ইগনোর করছিলাম, তবে এখন আমি তোমাদের নির্বিধায় মারতে পারবো। তো জেনোস এখানে খুবই পাওয়ারফুল অ্যাটাক করে। সেই গুন্ডাগুলোর অবস্থা অনেক খারাপ হয়ে গেছিল, তবে জেনোস তাদেরকে জ্যান্ত ছেড়ে দেয়। আর এখানে আমরা দেখি যে জেনোসের সকল কথাগুলো সাইট আমাকে বলছিল। আর এখানে জেনোস বলে, তবে আসার পথে আমি এই মাংসগুলো কিনে এনেছি। আর সাইট আমার সেই মাংসগুলো দেখে বলে, ভাই তুমি এগুলো কোত্থেকে কিনেছো? অনেক দামি মনে হচ্ছে তো দেখে। তবে যাই হোক, তা ওই মাংস দিয়েই হটপট বানায় এবং খাই। তো এপিসোডের শুরুতে আমাদেরকে সনিকে এক দুঃস্বপ্নের সিন দেখানো হয়। সেখানে সনিক এক মনস্টারের সাথে ফাইট করছিল এবং এক পর্যায়ে সেই মনস্টারটি তাই মাঝখানে জায়গাতে হিট করতে যায় এবং তখনই সনিকে ঘুম ভেঙে যায়। এখানে এক শিকারী এসে সনিককে জিজ্ঞাসা করে যে তোমার কি হয়েছে? তো এখানে সনিক বলে, আমি শুধু একটি দুঃস্বপ্ন দেখেছি। এখানে সেই শিকারীটি জিজ্ঞাসা করে, আচ্ছা আমাকে বলো তো এই সাইটামাটি আসলে কেমন টাইপের মনস্টার? এই নাম তো আমি এর আগে কখনো শুনিনি। এখানে সনিক অবাক হয় যে সেই শিকারীটি সাইটামার নাম কিভাবে জানলো। তো সেই শিকারীটি বলে যে তুমি ঘুমিয়ে ভয়ে সাইটামা চিল্লাছিলে, তো এইভাবে আমি জেনে গেছি। এখানে আমরা দেখি যে সনিক এক গাছের কাছে আসে এবং সে ওই গাছে সাইটামার মুখ এঁকেছিল এবং সে এখানে সাইটামা ও তার ফাইটটিকে ইমাজিন করে। তবে এখানে সাইটামা সনিককে এই মাঝখানে জায়গাতে আক্রমণ করে দেয়। এখানে সনিক বলে, আমি যত স্ট্র্যাটেজি ব্যবহার করি না কেন আমি কিছুতেই সাইটামার সামনে পেয়ে উঠছি না। এরপর আমাদেরকে পরের দিনে সিন দেখানো হয়। সেই শিকারীটি সনিককে জিজ্ঞাসা করে, তো কেমন ছিল? দেখে মনে হচ্ছে যদি কোনো লোক ট্রমাতে থাকে তো তাই এইরকমই অবস্থা হয়। আমারও তোমার মতো এক শত্রু আছে যাকে আমি হারাতে চাই। তো এখানে সনিক জিজ্ঞাসা করে, সে কি শক্তিশালী? তো সেই শিকারীটি বলে, হ্যাঁ সে এই পাহাড়ের রাজা। এখানে আমাদেরকে অতীতের ঘটনা দেখানো হয় যেখানে সেই শিকারীটি সনিক অনেক বড় একটি ভাল্লুক ছিল। এরপর আমাদেরকে আবার বর্তমানে সিন দেখানো হয় এবং সেই শিকারীটি তার হাতে ক্ষত স্থান দেখে বলে, এই ক্ষতটি আমাকে সেই ভাল্লুকটি দিয়েছে। এরপর থেকে আমি যখনই বন্দুক উঠানোর চেষ্টা করেছি আমার হাত কাঁপতে শুরু করে, এই ফলে আমি ভালোভাবে টার্গেট ফিক্স করতে পারি না। তবে তোমার ভয়কে কাটানোর একটি উপায় হচ্ছে নিজের শত্রুকে মেরে ফেলা। তবে এখানে সে দেখে সনিক ততক্ষণে সেখান থেকে চলে গেছিল। আর অন্যদিকে আমাদের সনিকের সিন দেখানো হয়। সনিক এখানে ভাবছিল, কে বলেছে আমি সাইট আমাকে দেখে ভয় পাই? এটা হতেই পারে না। তখন সে ওখানে দেখে এক ফেকেই বাচ্চার উপর একটি সাপ আক্রমণ করে দিয়েছে। সনিক সেই বাচ্চাটিকে সাহায্য করার জন্য যায় এবং সে ওই সাপের উপরে আক্রমণ করে দেয়। এবং এখানে সনিক সেই সাপটি প্রতিটা মুভমেন্ট গুলোকে সাইটামার সাথে তুলনা করছিল এবং এইভাবে সে ওই সাপটিকে টুকরো টুকরো করে কেটে দেয়। এরপর আমাদেরকে রাত্রি সিন দেখানো হয় এবং এখানে সনিক ও সেই শিকারীটি সেই সাপটি মাংস খাচ্ছিল। আর এখানে সেই শিকারীটি বলে, তুমি বিশ্বাস করো বা না করো সাপের মাংস কিন্তু অনেক সুস্বাদু হয়। আচ্ছা। তো সেই সাপটির সাথে ফাইট করার পর সনিক অনেক মোটিভেটেড হয়ে গেছিল। তো সে এখানে অনেক সিরিয়াস ট্রেনিং শুরু করে। এরপর সে এক রাতে সেই গাছটির সামনে যায় যেই গাছে সে সাইটামার মুখে ছবি এঁকেছিল। আর এখানে সে আবারও সাইটামা ও তার ফাইটকে ইমাজিন করতে শুরু করে। তবে এইবার সনিক সাইটামাকে হারিয়ে দেয়, মানে তার ইমাজিনেশনে হারিয়ে দেয়। এবং এখানে আমরা দেখি যে সনিক যেই গাছে সাইটামার মুখে ছবি এঁকেছিল সেই গাছটিকে সে একেবারে কেটে দিয়েছে। এখানে সনিক সাইটামার সাথে আবারও ফাইট করার জন্য যেতে থাকে এবং এখানে সে ওই শিকারীটিকে ধন্যবাদ জানায়। তো সেই শিকারীটি বলে, আমার নাম ফ্র্যাঙ্ক। যাওয়ার আগে সনিক সেই শিকারীটিকে একটি কথা বলে যায়, যদি তুমি ফাইট করার আগে হেরে যাও তো তুমি যতই চেষ্টা করো না কেন
তুমি বাই বাই হয়ে যাবে। এই বলে সনিক সেখান থেকে চলে যায় এবং পরের দিন যখন সেই শিকারীটি তার কাজ করছিল তখন তার উপরে সেই ভাল্লুকটি আক্রমণ করে দেয়, যেই ভাল্লুকটি তার হাতে ক্ষত করেছিল। এখানে সে ওই ভাল্লুকটির উপরে গুলি করতে শুরু করে, তবে একটা গুলিও তার গায়ে লাগে না। এখানে সেই শিকারীটি তার ক্যাবিনের ভিতরে লুকিয়ে যায়, তবে সেই ভাল্লুকটি তার ক্যাবিনটিকে ভেঙে ফেলে। আর এখানে তাই সনিকের কথা মনে পড়ে যে যদি তুমি ফাইট করে আগে হেরে যাও তো তুমি যতই চেষ্টা করো না কেন তুমি হেরে যাবে। তো এখানে সেই শিকারীটি বলে, সনিক আমি বুঝে গেছি তুমি কি বলতে চেয়েছিলে। এইবার সেই শিকারীটি ভয় না পেয়ে সেই ভাল্লুকটির উপরে আক্রমণ করতে যায়, তবে এখানে সেই শিকারীটি বন্দুক আবারও জ্যাম হয়ে গেছিল। আর সেই ভাল্লুকটি শিকারীটিকে দূরে শুয়ে ফেলে এবং তখন সেই শিকারীটির পাশে ওই ফিকি বাচ্চাটি চলে আসে এবং সেই ভাল্লুকটি পিছন থেকে সাইটামা চলে আসে এবং সাইটামা সেই ভাল্লুকটিকে দেখে বলে, ও একটি ভাল্লুক, হ্যাঁ এটা দিয়ে কাজ চালানো যাবে, তবে এই ফিকি বাচ্চাটা তার থেকে বেশি ভালো মনে হচ্ছে। তবে সেই ফিকটি সাইটামাকে দেখে পালিয়ে যায়। তো সাইটামা বলে, আচ্ছা ব্যাপার না, মনে হয় আজ এই ভাল্লুককে দিয়েই কাজ চালাতে হবে। এই পরবর্তী সিনে আমরা দেখি সাইটামা সেই ভাল্লুকটিকে রান্না করে ফেলেছে। আর এখানে জেনস জিজ্ঞাসা করে, আচ্ছা মাস্টার সাইটামা আমরা কি ভাল্লুকের মাংস খেতে পারি? তো এখানে সাইটামা উত্তর দেয়, হ্যাঁ অবশ্যই, বেশিরভাগ প্রাণী থেকে তো আমরা খেয়ে ফেলি এবং আমি শুনেছি জংলি ফিগও অনেক টেস্টি হয়ে থাকে। তো এখানে জেনস বলে, বা মাস্টার আপনি তো অনেক ইন্টেলিজেন্ট, আমার তো আপনার কাছ থেকে অনেক কিছু শিখতে হবে। আর অন্যদিকে আমাদের সনিকের সিন দেখানো হয়, যে এখানে ইতাচিকে কপি করার চেষ্টা করছিল। मरना तेरे को डर नहीं लगता? এরপর আমাদের দেখানো হয় যে অনেক বড় উল্কাপিণ্ড শহরে পড়ছিল, তবে সাইটামা সেই উল্কাপিণ্ডকে তার এক পাঞ্চের মাধ্যমে ধ্বংস করে ফেলে এবং এটার পর থেকে ব্যাং সাইটামা আর জেনসের উপরে নজর রাখে। ব্যাং এটা দেখে অবাক হয় যে জেনস এক এস র্যাঙ্কের হিরো হওয়া সত্ত্বেও সে সাইটামাকে কেন নিজের মাস্টার ভাবে, যেহেতু সাইটামা এক সি র্যাঙ্কের হিরো। তো একদিন ব্যাং তাদের সামনে আসে এবং সে তাদেরকে নিজের ডোজো একটি কার্ড দেয়। জেনস তা নিতে না চাইলেও সাইটামা তা নিয়ে নেয়। পরের দিন ব্যাং জেনস আর সাইটামা অপেক্ষা করছিল, কিন্তু সে অপেক্ষা করতেই থাকে, কিন্তু জেনোসাই সাইটামা সেখানে আসে না। পরের দিন জেনোসাই সাইটামা শপিং করতে গেছিল এবং ব্যাঙও তাদের পিছু করছিল। তখন সামনে থেকে একটি ট্রাক আসতে লাগে এবং সাইটামার মনে হয় যে সেই ট্রাকের সামনে একটি বিড়াল পড়তে চলেছে। তো সে দৌড়ে সেই বিড়ালটিকে বাঁচাতে যায়। আর সাইটামা এত শক্তি এবং স্পিড দেখে ব্যাং অবাক হয়ে যায়। আর এখানে সাইটামা দেখে সেটা কোনো বিড়াল না, সেটা একটি শপিং ব্যাগ ছিল। তবে এই সবের ফলে সাইটামা যেই মাংসগুলো কিনেছিল সেগুলো নষ্ট হয়ে গেছিল। আর এখানে ব্যাং দেখে সেই ট্রাকের সামনে লাফানোর আগে সাইটামা দ্বিতীয়বার কোনো চিন্তা করেছিল না এবং সেই ট্রাকের অবস্থাও খারাপ হয়ে গেছে। এখানে ব্যাং বুঝে যায় যে জেনস কেন সাইটামাকে নিজে মাস্টার করেছে। এখানে ব্যাং জেনস আর সাইটামার কাছে আসে এবং তাদেরকে জানায়, আমার ডোজোতে বিনামূল্যে মাংস পাওয়া যায় এবং যদি তুমি আমার ডোজোতে আসো তো আমি তোমাকে বিনামূল্যেই মাংস দিয়ে দিব। এটা শুনে সাইটামা বলে, আচ্ছা তাই, তো চলো কোথায় তোমার ডোজো। এখানে তার ব্যাং এই ডোজোতে আসে এবং ব্যাং তাদেরকে বলে, আচ্ছা সেই সবে আগে আমি তোমাদের একটি জিনিস দেখাতে চাই। এখানে কিছু শক্ত লোহা থাকে এবং ব্যাং সেগুলোকে তার হাতের মাধ্যমে ভেঙে ফেলে। তবে এখানে সে দেখে সাইটামা অলরেডি অন্য সব লোহাগুলোকে ভেঙে ফেলেছে। আর এখানে সাইটামা বলে, তো তুমি মাংস দিবে বলেছিলে, কই সেগুলো? এটা দেখে ব্যাং ভাবে এই তো আমার কল্পনার থেকেও বেশি শক্তিশালী। এখানে তারা স্টোন পেপার সিজারে গেম খেলতে শুরু করে এবং যে হারবে তার মাথার উপরে হ্যামার পড়বে। এখানে প্রথম চেষ্টাতেই জেনস হেরে যায় এবং এই গেমটিকে দেখে সাইটামা বলে, এই গেমটি তো অনেক ইন্টারেস্টিং, জেনস সরো তুমি, আমি দেখাচ্ছি কিভাবে করতে হবে। তবে এখানে সাইটামা বারবার চেষ্টা করার পরেও সে হেরে যাচ্ছিল এবং এখানে তার মাথা একেবারে লাল হয়ে গেছিল হ্যামারের আঘাতে। তবে অবশেষে সাইটামা জিতে যায় এবং সে হ্যামারটিকে ধরতে যাবে, কিন্তু সে হ্যামারটি তার হাতেই আগে চলে যায় এবং ব্যাং এখানে একটি গামলার মতো জিনিস পরে নেয় তার মাথাতে। তবে এখানে সাইটামা ফুল একেবারে সিরিয়াস হয়েছিল এবং সাইটামায় এই লুক দেখে ব্যাঙে ফেটে যায় এবং সে সেখান থেকে হটে যায়। আর সাইটামা খুবই পাওয়ারফুল ভাবে সেই গামলার মতো জিনিসটি উপরে মারে, যার ফলে সেই জিনিসটি একেবারে ভেঙে যায়। আর এখানে ব্যাং উপরে উঠে গেছিল এবং এটা দেখে সাইটামা বলে, ও এটা চিটিং, তুই খেলায় মাঝখানে পালাতে পারবি না। তো এখানে ব্যাং নিচে নামে এবং সে বলে, সাইটামা তুমি সত্যি অনেক শক্তিশালী এবং আমি দেখলাম তুমি এই খেলার মাঝে একেবারে হারিয়ে গেছিলা। এবং এখানে জেনসও বলে, সত্যি মাস্টার, আমি আপনাকে এত সিরিয়াস এর আগে কখনো দেখিনি। এখানে ব্যাং বলে, মার্শাল আর্টও এইরকম, একবার যদি তুমি তা শেখা শুরু করো তো তুমি এই মাঝে হারিয়ে যাবে। তো সাইটামা তুমি কি আমার এই ডোজোতে ভর্তি হবে? তো সাইটামা বলে, না হব না, তবে আমি তোমার সাথে আরেকবার গেম খেলতে চাই। তো এপিসোডের শুরুতে আমাদের দেখানো হয় যে একটি কাকড়ার মতো দেখতে মস্তায় শহরে আক্রমণ করেছে। এখানে আমরা দেখি সেই মস্তার সামনে উইজার্ড গ্রুপ ছিল
আর এখানে সেই গ্রুপে এক মেম্বার বলে, এখন উইজার্ড গ্রুপ তোমাকে চারদিক থেকে ঘিরে নিয়েছে, তো তুমি এখন কোথাও পালাতে পারবে না। এখানে এক মেয়ে হয় লিলি, সে ওই মনস্টারের উপরে আক্রমণ করার জন্য এগিয়ে যায়, তবে সেই মনস্টারই তার উপরে অ্যাসিড টাইপ অ্যাটাক করে। তবে এখানে ফুবকি সেই অ্যাটাকটিকে থামিয়ে দেয় এবং সে এখানে বলে, লিলি তোমাকে কে এগিয়ে যেতে বলেছিল, জোসে এসে কখনো হুঁশ হারাবে না। এখানে লিজার্ড গ্রুপের সবাই ফুবুকিকে দেখে খুশি হয়েছিল, আর এখানে ফুবুকি ভাবে এরা তো আমাকে ছাড়া কিছু করতেই পারে না। তো এখানে সে নিজে হেল স্টর্ম অ্যাটাক করে, যার ফলে সেই মনস্টারটি মারা যায়। তো এই পরের দিন ফুবুকি খবরের কাগজ পড়ছিল এটা দেখার জন্য যে লিজার্ড গ্রুপের নাম কোথাও উল্লেখ হয়েছে কি, তবে সেখানে লিজার্ড গ্রুপে কোনো নামই এসেছিল না। এটা দেখে ফুবুকি অনেক ডিসঅ্যাপয়েন্ট হয়, তবে তার দলের সদস্য বলে, তবে আমরা তো নিজে থেকে কাজ ভালোভাবেই করেছিলাম। এখানে ফুবুকি সেখান থেকে চলে যায়। তো লিলি জিজ্ঞাসা করে যে আপনি কোথায় যাচ্ছেন, তো এখানে এক বান্দা বলে, সমস্যা নেই, এটা তো প্রতিবারই হয়। এখানে লিলি বলে, আমি ওনার সমস্যা বুঝতে পারছি, উনি যতই মেহনত করেন না কেন প্রতিবার ওনার ছোট বোন সকল ক্রেডিট নিয়ে যায়। এটা শুনে এক লোক বলে, কি ছোট বোন, তুমি জানো না তাসুমাকি মিস ফুবুকি বড় বোন। এখানে ফুবুকি এক স্টেশনে ছিল এবং সে এখানে ভাবছিল খবরের কাগজে আমাদের নাম আসেনি, তবে এখানে তাসুমাকি কিছু করেছিল না, তবু তার নাম খবরের কাগজে উল্লেখ হয়েছে। এখানে সেই ট্রেনে জেনোস ছিল এবং তার সিট ফুবুকি পাশে পড়েছিল। এখানে সে ফুবুকিকে দেখে বলে, আমি জানি এই হচ্ছে টপ বি ক্লাস হিরো লিজার্ড ফ্রম হেল, লিজার্ড গ্রুপের ফাউন্ডার এবং লিডার। তবে এক সেকেন্ড, তার চোখ দিয়ে পানি কেন আসছে, হতে পারে তার কোনো অ্যালার্জি আছে। এখানে যেন সেই বাক্সগুলোতে কাকড়া নিয়ে যাচ্ছিল এবং সেই বাক্সের গায়ে কাকড়ার চিহ্ন দেখে ফুবুকি সেই মস্তারের কথা মনে পড়ে। এখানে জেনস বলে, এই বাক্সের মধ্যে কাকড়া আছে আমার মাস্টারের জন্য। এখানে জেনসের কাছে কল আছে যে এক ট্রেনের মধ্যে বম ফিট করা হয়েছে। এখানে আরো বলা হয় যে এক এ ক্লাসে অপরাধীকে ধরা হয়েছিল এবং সেই অপরাধীটি ওই ট্রেনে বম লাগিয়েছিল এবং সেই ট্রেনটি সিটি জেটের দিকে যাচ্ছে। আর এখানে কথার মাঝে আমরা জানতে পারি যে জেনোস আর ফুবুকি সেই ট্রেনের মধ্যেই ছিল। এটা শুনে জেনোস ট্রেনের ভিতরে সবাইকে বের হয়ে যেতে বলে, তবে পরক্ষণে তার মনে হয় ট্রেন চলতি অবস্থায় তা কিভাবে বের হবে। আর এখানে সেই অপরাধীটি ট্রেনের কন্ট্রোলার নষ্ট করে দিয়েছিল, যার ফলে ট্রেন থামানো সম্ভব ছিল না। এখানে সবাই প্যানিক করতে শুরু করে দিয়েছিল, তবে এখানে ফুবুকি একজনকে ট্রেনে বাইরে ফেলে দেয়। এখানে আমাদের আগেই ঘটনা দেখানো হয় যেখানে জেনোস ফুবুকিকে তার সাইকিক এবিলিটি ব্যবহার করে সকল প্যাসেঞ্জারদের বাইরে বের করতে বলেছিল, আর এখানে যেন সেই ট্রেনটিকে থামানোর চেষ্টা করবে। এখানে ফুবুকি বলে, তো বোমে কি হবে? তো জেনাস বলে, সেটা খোঁজার আমাদের হাতে সময় নেই। তো এখানে এক মেয়ে এসে বলে, আমি তা খুঁজে নিতে পারবো, অবশ্য আমি এক সি ক্লাসে হিরো, তবে সেই বোমটি খুঁজতে আমার সমস্যা হবে না। তো আমাদের আবার বর্তমানে সিন দেখানো হয় যেখানে ফুবুকি সেই মেয়েটিকে বলছিল, তো এখানে দাঁড়িয়ে কেন আসো, সেই বোমটিকে খুঁজো। এখানে যেন সেই ট্রেনটিকে থামানোর চেষ্টা করছিল এবং অন্যদিকে ফুবুকি সকল প্যাসেঞ্জারদের বের করে নিয়েছিল, আর এখানে সেই মেয়েটিও ওই বোমটিকে খুঁজে পেয়েছিল। এখানে জেনোস তার সর্বোচ্চ শক্তি দিয়ে সেই ট্রেনটিকে থামানোর চেষ্টা করছিল, আর অন্যদিকে সেই মেয়েটি ভয় পাচ্ছিল এবং সে বলছিল, তো এবার আমরা কি করবো তাড়াতাড়ি বলো। তো এখানে ফুবুকি বলে, চুপ থাকো আর নিজেকে প্রস্তুত করো। তো এখানে ফুবুকি সেই মেয়েটিকেও ট্রেন থেকে বাইরে করে দেয়, আর অন্যদিকে সেই ট্রেনটি প্রায় স্টেশনে পৌঁছে গেছিল। তো তখন সেখানে তাসুমাকি চলে আসে এবং সে জেনোসকে হটিয়ে সেই ট্রেনটিকে তার সাইকিক এবিলিটি ব্যবহার করে আকাশে নিয়ে যায়, যার ফলে সেই ট্রেনটি সেখানেই বিস্ফোরিত হয়। এটা দেখে ফুবুকি বলে, একমাত্র একজনের কাছেই এত পাওয়ারফুল সাইকিক এবিলিটি আছে। আর এখানে সে তাসুমাকিকে দেখে এবং এখানে তাসুমাকি বলে, তুমি জানতে যে সেই ট্রেনে বোম আছে, তো তুমি আগে বের হয়ে গেলে না কেন? তো এখানে ফুবুকি বলে, তাতে তোমার কি যায় আছে? তো এখানে ফুবুকি যখন সেখান থেকে যাচ্ছিল তখন সেই সি ক্লাসে হিরো ফুবুকির সাথে দেখা করে এবং সে তাকে ধন্যবাদ জানায় তাকে ট্রেন থেকে বের করার জন্য, এবং সে বলে সে সি ক্লাসে অনেক নিচে র্যাঙ্কে আছে এবং তাকে অনেক অ্যাসাইনমেন্ট দেওয়া হয়, তো সে সমুদ্র দেখতে যাচ্ছিল তার মাইন্ড ফ্রেশ করার জন্য। এখানে সে বলে যদি সে বি ক্লাসে উঠে যায় তো ফুবুকি কি তাকে নিজের টিমে নিবে? তো এখানে ফুবুকি বলে, তোমাকে এই কথাটি তখন জিজ্ঞাসা করতে হতো যখন তুমি বি ক্লাসে হতে। তো সেই মেয়েটি বলে, ও দুঃখিত ফুবুকি। তো ফুবুকি বলে, মিস ফুবুকি, লিজার্ড গ্রুপের সবাই আমাকে এটা বলেই ডাকে, তো এই অভ্যাস করে নাও। এটা শুনে সেই মেয়েটি খুশি হয়, আর এখানে ফুবুকি তাসুমাকিকে উদ্দেশ্য করে বলে, আমিও হার মানবো না। আর অন্যদিকে যেন ডক্টর খুসেনোর সাথে দেখা করে এবং সে তাকে নিজের ভিতরে কিছু সুপার ন্যাচারাল
ভার্চুয়াল এবিলিটি দিতে বলে। তো এখানে ডক্টর হোসেনও বলে, দুঃখিত, তবে এটা আমার পক্ষে সম্ভব না। এবার কি তুমি অনেক পাওয়ারফুল মনস্টারের মুখোমুখি হয়েছিল নাকি? তো জেনাস বলে, আমি আবার শপিং করতে পারিনি। আর অন্যদিকে সাইটামা জেনাসের জন্য অপেক্ষা করছিল যে সে কখন সেই কাকাগুলো নিয়ে আসবে। এখানে আমাদের এক হোটেলের সিন দেখানো হয়, আর এখানে ব্যাংক বলছিল হয়তো তার মনোযোগ অন্যদিকে হয়ে গেছিল, তবে বেশিরভাগ লোক এস র্যাঙ্কে হিরোকে মারতে পারে না। এটা কিভাবে হলো? আর এখানে আমরা দেখি যে জম্বি ম্যানে মার্ডার হয়ে গেছিল। এখানে চাইল্ড এম্পায়ার বলে, নিশ্চয় জম্বি ম্যানে খুনি আমাদের মধ্যে কেউ হতে পারে। এরপর আমাদের আগের ঘটনা দেখানো হয় যেখানে তা এই হোটেলে এসেছিল। এখানে আমাদের বলা হয় যে তা একটি এলিয়েনের হাত থেকে পৃথিবীকে বাঁচিয়েছিল, এই জন্য হিরো অ্যাসোসিয়েশন তাদেরকে এই ট্রিপে পাঠিয়েছিল। এখানে তারা সবাই হট স্প্রিং এ গোসল করছিল। এখানে অ্যাটমিক সামুরাই বলে, কিছু লোক তো ফাইট না করে সেখান থেকে পালিয়ে গেছিল। তো এখানে মেটাল ব্যাট বলে, সত্যি কথা, তাদেরকে এখানে ডাকার কি দরকার ছিল? তারা তো এক আঙ্গুলও উঠেছিল না। তো এখানে ফ্ল্যাশ বলে, আমাদের সেই এলিয়েনের সাথে ফাইট করার থেকেও আর গুরুত্বপূর্ণ কাজ ছিল। তো এখানে ব্যাংক বলে, হ্যাঁ, কিছু হিরো কিছু চৌধুরী পিছনে লেগেছিল যাদেরকে ধরার জন্য পুরস্কার রাখা হয়েছিল। আরেকজন হিরো বলে, আমি তো সেখান থেকে চলে গেছিলাম কারণ আমার ক্ষুধা লেগেছিল। ওয়াচ ডগ ম্যান বলে, আমি এটা নিশ্চিত করতে চাইছিলাম যে আমার হোম টাউন নিরাপদ আছে কি। ফ্ল্যাশ বলে, আমাকে অন্য মনস্টারদের সাথে ফাইট করার জন্য ডাকা হয়েছিল, আমি তোমার মতো মিথ্যা বলতে পারি না। তো এখানে মেটাল ব্যাট বলে, কি আমার ছোট বোনেই পিয়ানো ক্লাস ছিল, তো আমি আসতে পারিনি। এখানে সিস বলে, ম্যাডাম সিবাহো যে ভবিষ্যৎবাণী করেছিল তা মনে হয় এখন পূরণ হয়ে গেছে, এই জন্য আমি তোমাদের এখানে এনজয় করার জন্য ডেকেছি। এখানে জম্বি ম্যান চাইল্ড এম্পায়ারকে জিজ্ঞাসা করে, তো তোমার কি মজা লাগছে? তো চাইল্ড এম্পায়ার বলে, হ্যাঁ, মোটামুটি আছে। তো এখানে জম্বি ম্যান বলে, শুনে ভালো লাগলো। আর এখানে ব্যাকগ্রাউন্ডে চাইল্ড এম্পায়ার বলে, কে জানতো তাদের এই মজাটি বেশিক্ষণ ঠিকবে না। এরপর সিন আবার বর্তমানে আসে, আর এখানে চাইল্ড এম্পায়ার বলে, প্রথমে এটা দেখা উচিত কোন অস্ত্র দিয়ে জম্বি ম্যানে খুন করা হয়েছে। এখানে অ্যাটমিক সামুরাই বলে, হ্যাঁ, এই টাওয়ারটি আমায়, তবে আমি এই খুনটি করিনি। এখানে ব্যাংক বলে, হ্যাঁ, সে সত্যি কথা বলছে, সে বেশিরভাগ সময় আমাদের সাথেই ছিল। এরপর চাইল্ড এম্পায়ার অন্য এক হিরোকে দেখে বলে, আমাদের এটা ভুললে চলবে না যে এই এক জেল থেকে এসেছে। তো সেই হিরোটি বলে, দেখো, আমি জম্বি ম্যানকে মারিনি, তবে হ্যাঁ, আমি সাইটামা আর জম্বি ম্যানকে একটি বিষয়ে কথা বলতে শুনেছিলাম, যেখানে সাইটামা বলছিল, তো এটা কি সত্যি যে তোমাকে যতবার আঘাত করা হোক না কেন তুমি মারা যাবে না? এখানে জেমস এসে বলে, তো তুমি কি মনে করছো মাস্টার সাইটামা এই খুনটি করেছে? এখানে চাইল্ড এম্পায়ার বলে, দেখো, আমাদের এই মুহূর্তে সবাইকে সন্দেহ করা উচিত, এবং আমরা সাইটামার ব্যাপারে অত কিছু জানি না। হতে পারে সে অন্য এক অর্গানাইজেশনেই গুপ্তচর, তবে তাকে দেখে মনে হচ্ছে না যে সে গুপ্তচর হবে। এখানে জেনস বলে, যদি মাস্টার সাইটামা এটা দেখাই ছিল যে জম্বি ম্যান মারা যায় কিনা, তো উনি অবশ্যই উনায় পাঞ্চ ব্যবহার করতেন। কিন্তু এই পরক্ষণে জেনস ভাবে, যদি মাস্টার সাইটামা সত্যি এটা দেখতে চাইতেন যে জম্বি ম্যান মারা যায় কিনা, তো উনি তাই পাঞ্চ না ব্যবহার করে নিশ্চয় কোনো ধারালো জিনিস দিয়ে জম্বি ম্যানের উপর আক্রমণ করতেন। তো এখানে জেনস সাইটামাকে বলে, চিন্তা করবেন না মাস্টার, আমি আপনার পক্ষ থেকে কথা বলবো। তো এখানে সাইটামা বলে, আরে না ভাই, আমি কাউকে খুন করিনি। তো এখানে চাইল্ড এম্পায়ার বলে, আচ্ছা, শান্ত হও, এখন অনেক মানুষ বাকি আছে। ফ্ল্যাশ, যখন থেকে তুমি এখানে এসেছো তখন থেকে তুমি শুধু এই লাশটিকেই দেখে যাচ্ছ, এবং তুমি এতক্ষণে কিছু বলোনি। বিগ কট তো খাওয়াই খেতে চলে গেছে, এবং ওয়াচ ডগ ম্যান এখনো ঘুমোচ্ছে। এরপর সে মেটাল ব্যাটকে জিজ্ঞাসা করে, তো মেটাল ব্যাট সরাসরি মানা করে দেয় যে সে কিছু করেনি। অ্যাটমিক সামুরাই বলে, সর্বপ্রথম এই লাশটিকে দেখেছে কে? তো ব্যাংক বলে, সেই ওয়েট্রেসটি। তবে সেই ওয়েট্রেস বলে, আমাকে অন্য কেহ এই লাশটির কথা বলেছিল, এবং সেই ব্যক্তিটি ছিল কিং। চাইল্ড এম্পায়ার জিজ্ঞাসা করে, তুমি এতক্ষণ এখানে আসো, তো তুমি কিছু বলনি কেন? তো কিং বলে, কারণ কেহ আমাকে কিছু জিজ্ঞাসাই করেছিল না। কিং এখানে বলে, আমি ড্রিঙ্কস নেওয়ার জন্য যাচ্ছিলাম, তখন আমি বডিটিকে এখানে দেখি, আমি সেই ওয়েটার্সটিকে গিয়ে এই ব্যাপারটি বলি, বাস, কাহিনী এখানেই শেষ। তো এখানে তাসুমাকি চলে আসে, এবং সে এখানে বলে, আচ্ছা, তোমার তো এখানে সবাইদের উপরে সন্দেহ হচ্ছে, তাই না? তো এক কাজ করি, আমি তোমাদের সবাইকে বন্ধ করে দিচ্ছি। এই বলে সে ওই জায়গাটিকে নড়াতে থাকে তার সাইকিক এবিলিটির মাধ্যমে, আর ব্যাংক তাকে থামতে বলে। তখন জম্বি ম্যান জেগে যায়, সে এখানে উঠার চেষ্টা করে, কিন্তু তার পিঠে তার লাগার কারণে সে উঠতে পারে না। তো সে এখানে বলে, কেউ কি এই জিনিসটিকে আমার পিছন থেকে বের করবে? এখানে সে বসে যায়, এবং সে এখানে বলে, কাল রাতে সে অনেক বেশি ড্রিঙ্ক করে ফেলেছিল, এবং সে অ্যাটমিক সামুরাইয়ের টাওয়ার থেকে দেখেছিল যা হাওয়াতে ভাসছিল। এটা শুনে অ্যাটমিক সামুরাই বলে, এই মানে আমার টাওয়ার হাওয়াতে ভাসতেও পারে? তো জম্বি ম্যান বলে, হ্যাঁ, এবং তার পাশে কিছু লাইটও জ্বলছিল ঠিক ওটার মতো।
এটা বলেছে তাৎসুমাকি দিকে ইঙ্গিত করে। চাইল্ড এম্পায়ার এখানে তাৎসুমাকিকে জিজ্ঞাসা করে যে কাল রাতে সে কি করছিল, তো তাৎসুমাকি বলে যে সে জানে না। তো তাই টপিকটিকে এখানেই শেষ করে, কারণ জম্বি ম্যান ঠিকঠাকই ছিল। তাদের এখান থেকে যাওয়ার পর শেষ এখানে চাইল্ড এম্পায়ারকে একটি ভিডিও ফুটেজ দেখায়, যেখানে দেখা যাচ্ছিল যে তাৎসুমাকি অনেক মাতাল হয়ে গেছিল এবং সে জম্বি ম্যানের উপরে সেই টাওয়ার থেকে ঢুকিয়ে দিয়েছিল। তো এরপর আমাদের সাইটামার সিন দেখানো হয়, আর সে এখানে জেনসকে বলছিল আচ্ছা তাৎসুমাকি এরকম কেন করলো। তো এখানে জেনস নিচে মনে ভাবে বেল এটা আপনার দোষ মাস্টার। এখানে আমাদের আগের ঘটনা দেখানো হয় যেখানে তাৎসুমাকি ড্রিঙ্ক করছিল, তবে সাইটামা সেই ড্রিঙ্কস থেকে নিয়ে বলে ওই তোর মাথা খারাপ নাকি, তুই এখনো বাচ্চা, এইসব তোর পান করা উচিত না, থাম, আমি তোর জন্য জুস অর্ডার দিচ্ছি। এই কথাটি তাৎসুমাকি ইগোতে গিয়ে লাগেছিল এবং এই কারণে সে অনেক বেশি ড্রিঙ্ক করতে শুরু করে। তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। দেখা হচ্ছে পরে, বাই, আল্লাহ হাফেজ।